ঘরের আলো নিভিয়ে দিন, কানে হেডফোন লাগান আর দরজাটা ভালো করে আটকে দিন। আপনি প্রবেশ করছেন এক অজানা আর ভয়ঙ্কর জগতে। স্বাগতম। শহরের কোলাহল থেকে দূরে মেঘনা নদীর তীরের এক পুরনো গ্রামে অভিকের দাদুর বাড়ি। প্রায় ১০০ বছরের পুরনো এক বিশাল জমিদার বাড়ি, যার অর্ধেকটাই এখন বসবাসের অযোগ্য। দাদুর মৃত্যুর পর শ্রাদ্ধের কাজে অভিককে আসতে হয়েছিল এই গ্রামে। বাড়ির কেয়ারটেকার বৃদ্ধ রহমত চাচা অভিককে দোতলার পশ্চিম দিকের ঘরটা খুলে দিলেন। ঘরটা বিশাল, উঁচু সিলিং আর পুরনো সেগুন কাঠের ভারী আসবাবপত্রের আসা। কিন্তু এই বাড়ির একটা অদ্ভুত নিয়ম আছে। পশ্চিম দিকের বারান্দার শেষ মাথায় একটা সিঁড়ি আছে, যেটা চিলেকোঠার ঘরে যায়। সেই সিঁড়ির দরজা সব সময় একটা বড় তালা দিয়ে বন্ধ থাকে। রহমত চাচা অভিককে বারবার সাবধান করে দিলেন, দাদাবাবু, রাত ১২টার পর ভুলেও ঘর থেকে বেরোবেন না, আর ওই চিলেকোঠার সিঁড়ির দিকে তো তাকাবেনও না। এই বাড়ির বাতাসে পুরনো পাপ জমে আছে। অভিক বিজ্ঞানের ছাত্র, সে এসব কুসংস্কারে বিশ্বাস করে না। সে হেসে উড়িয়ে দিল। প্রথম রাতটা ভালোই কাটল, কিন্তু দ্বিতীয় রাতে আবহাওয়া বিগড়ে গেল। কালবৈশাখীর ঝড় শুরু হলো। বিদ্যুৎ চমকানোর সাথে সাথে পুরনো বাড়িটা কেঁপে কেঁপে উঠছিল। লোডশেডিং হয়ে যাওয়ায় পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। অভিক মোমবাতি জ্বালিয়ে তার ঘরে বসেছিল। রাত তখন প্রায় ১:৩০। ঝড়ের শব্দের মধ্যেও অভিক একটা অন্যরকম শব্দ শুনতে পেল। ছম ছম ছম। শব্দটা খুব মৃদু কিন্তু স্পষ্ট, যেন কেউ ভারী রূপোর নুপুর পায়ে দিয়ে খুব সাবধানে হাঁটছে। শব্দটা দোতলার লম্বা করিডোর থেকে আসছে। অভিক ভাবল হয়তো বাড়ির অন্য কোনো আত্মীয় বা কাজের লোক। কিন্তু এই ঝড়ের রাতে অন্ধকারে কে হাঁটবে? আর এই নুপুরের শব্দ এত করুণ কেন? সে মোমবাতি হাতে নিয়ে দরজাটা একটু ফাঁক করল। করিডোর পুরো অন্ধকার। বিদ্যুতের ঝলকানি যখন জানালা দিয়ে আসছিল, তখন মুহূর্তের জন্য করিডোরটা আলোকিত হচ্ছিল। ছম ছম ছম। শব্দটা এখন আরও কাছে। কেউ যেন তার ঘরের দিকেই এগিয়ে আসছে। অভিকের বুকের ভেতরটা ধক করে উঠল। বাতাসের সাথে একটা অদ্ভুত গন্ধ ভেসে এলো। রজনীগন্ধা ফুলের গন্ধ, কিন্তু তার সাথে মেশানো পচা মাংসের এক তীব্র দুর্গন্ধ। হঠাৎ বিদ্যুতের এক তীব্র ঝলকানিতে অভিক দেখল করিডোরের শেষ মাথায় সেই বন্ধ চিলেকোঠার সিঁড়ির দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। এক নারী মূর্তি, পরনে লাল রঙের বেনারসি শাড়ি, কিন্তু সেটা পুরনো এবং জায়গায় জায়গায় ছেঁড়া। তার পিঠ অভিকের দিকে, তার দীর্ঘ কালো চুল কোমর ছাড়িয়ে নিচে নেমেছে। অভিক জমে গেল। সে দরজা বন্ধ করতে চাইল, কিন্তু হাত নড়ছিল না। নারী মূর্তিটি ধীরে ধীরে ঘুরতে শুরু করল, খুব ধীরে। যখন সে পুরোটা ঘুরল, অভিকের রক্ত হিম হয়ে গেল। তার মুখটা সুন্দর, কিন্তু চোখ দুটো অসম্ভব বড় আর লাল। তার মুখে এক অদ্ভুত ক্রূর হাসি, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি ছিল তার পা। শাড়ির নিচ থেকে তার দুটো পা দেখা যাচ্ছিল। ফর্সা পায়ে, ভারী পুরনো দিনের রূপোর নুপুর, কিন্তু পা দুটো উল্টো, গোড়ালি সামনের দিকে আর আঙুলগুলো পেছনের দিকে ঘোরানো। পেতনি! গ্রামের লোককথা সেই উল্টো পায়ের পেতনি। কে তুমি? অভিক কোনোমতো চিৎকার করে উঠল। নারীটি কথা বলল না। সে হাসল। সেই হাসির শব্দে জানালার কাজগুলো ঝনঝন করে উঠল। তারপর সে অভিকের দিকে এগিয়ে আসতে শুরু করল। ছম ছম ছম। প্রতিটি পদক্ষেপের সাথে নুপুরের শব্দ আরও জোরে, আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। রজনীগন্ধা আর পচা মাংসের গন্ধটা এখন অসহ্য। অভিক ছিটকে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সে দরজার ওপরের ভারী খিলটা তুলে দিল। সে দরজার ওপাশে এসে দাঁড়ানো ছায়াটাকে দেখতে পাচ্ছিল। ঠক ঠক ঠক। দরজায় টোকা পড়ল। দরজা খোলো অভিক, আমি অনেকদিন ধরে অপেক্ষা করছি। এই নুপুরগুলো খুব ভারী, আমাকে মুক্তি দে। অভিক জানত দরজা খুললেই মৃত্যু নিশ্চিত। সে ঘরের কোণে পিছিয়ে গেল। বাইরে ঝড় আরও বাড়ল। বাতাসের দাপটে মনে হচ্ছিল পুরনো বাড়িটা ভেঙে পড়বে। তুই খুলবি না? কণ্ঠস্বরটি এবার রাগান্বিত শোনালো। তাহলে আমিই আসছি। দরজাটা ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করলো। পুরনো কাঠের দরজাটা যেন এখনই ভেঙে পড়বে। অভিক দেখল দরজার নিচ দিয়ে একজোড়া উল্টো পা ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছে। রূপোর নুপুরগুলো মেঝেতে ঘষা লেগে এক কর্কশ শব্দ তৈরি করছে। অভিক ভয়ে জ্ঞান হারালো। পরদিন সকালে যখন রহমত চাচা দরজা ভেঙে ঘরে ঢুকলেন, অভিক ঘরের মেঝেতে অজ্ঞান হয়ে পড়েছিল।
তার গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না। কিন্তু একটা জিনিস দেখে রহমত চাচার চোখ কপালে উঠল। অভিকের ঘরের দরজার বাইরে ধুলো জমা মেঝেতে একজোড়া উল্টো পায়ের ছাপ। ছাপগুলো চিলেকোঠার বন্ধ দরজা থেকে শুরু হয়ে অভিকের দরজার সামনে এসে শেষ হয়েছে। অভিক সুস্থ হয়ে শহরে ফিরে এলো, কিন্তু সে আর আগের মতো নেই। সে এখন রাতে একা থাকতে পারে না। সামান্য কোনো ঝুমঝুম শব্দ শুনলেই সে আঁতকে উঠে, আর প্রতি অমাবস্যার রাতে সে তার ফ্ল্যাটের বন্ধ ঘরে বসেও সেই পচা রজনীগন্ধার গন্ধ আর ছমছম শব্দ শুনতে পায়। জমিদার বাড়ির অভিশাপ তাকে মুক্তি দেয়নি। গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা থেকে যাবে। যদি এই ভয়ঙ্কর যাত্রার সঙ্গী হতে চান তবে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন। আর মনে রাখবেন, আজ রাতে খাটের নিচে উকি দেবেন না।